পার্থদা, আজ একটা চরম ভয়ের গল্প বলে শোনান দেখি। এমন ভয়ের গল্প যা শুনে গায়ের লোম একেবারে যেন খাড়া হয়ে যায়, বুকের ভেতরটা ধড়ফড় করে। তা কি ব্যাপার মশাই, আজ হঠাৎ করে রহস্য রোমাঞ্চকর কাহিনী ছেড়ে একেবারে ভয়ের গল্প শুনতে চাইছেন যে? বুঝলেন না পার্থদা, আজ শীতটা একেবারে চাকিয়ে পড়েছে। এরকম কনকনে ঠান্ডার রাতে এখন থেকেই কেমন গোটা পাড়া পুরোপুরি নিশুতি হয়ে উঠেছে দেখুন। একটা মানুষজনের পর্যন্ত দেখা পাওয়া যাচ্ছে না। গোটা রাস্তা সম্পূর্ণ ফাঁকা, শুধুমাত্র যা দু একটা কুকুর এদিক ওদিক থেকে ডেকে উঠছে। এই রকম শীতের রাতে গা চমচমে ভয়ের গল্প হলে নেহাত মন্দ হয় না। সমীরণ মুখোপাধ্যায়ের কথা শুনে হেসে উঠলেন মাঝবয়সী পার্থ ঘোষবাবু। পাড়ার ক্লাব ঘরে প্রায় প্রত্যেক দিন সন্ধ্যের সময় এসে উপস্থিত হয় 15 জন মানুষ। তাদের মধ্যে যেমন বেশ কিছু নবীন সদস্য থাকে, ঠিক তেমনি কিছু প্রবীণ সদস্যও থাকে। পার্থবাবু এই পাড়ার স্থায়ী বাসিন্দা নন। তিনি এখানে বাড়ি ভাড়া নিয়ে আছেন প্রায় বছর দুয়েক হলো। তিনি একজন স্বনামধন্য লেখক। প্রতি বছর বইমেলায় কিছু না হলেও কম করে 6-7টি বই তার বের হয় বিভিন্ন নামকরা জনপ্রিয় প্রকাশনীর হাত ধরে, এবং সেই সমস্ত বই বেস্ট সেলার তকমা পায়। পার্থবাবুকে নিজেদের পাড়ার বাসিন্দা হিসাবে পেয়ে অনেকেই গর্ববোধ করে। পার্থবাবুর সাথে সমীরণ বাবুর সম্পর্ক খুবই ভালো। সমীরণ বাবু একেবারে নিজের দাদার মতন ভালোবাসে পার্থবাবুকে। তাই জন্যই তো প্রতিদিন তার কাছ থেকে কোনো না কোনো গল্প শোনার জন্য অনুরোধ করেন। তবে যে বিষয়ে লেখক পার্থবাবু ভীষণ জনপ্রিয় তা হল গোয়েন্দা গল্প। আজ সমীরণ মুখোপাধ্যায় রহস্য রোমাঞ্চের গল্প ছেড়ে হঠাৎ ভয়ের গল্প শোনাতে চাইলেন দেখে খানিকটা অবাক হয়েছিলেন পার্থবাবু। মৃদু হেসে মাটির ভাঁড়ে একটা লম্বা চুমুক বসিয়ে তৃপ্তি সহকারে বেশ খানিকটা চা গলার্ধকরণ করে তিনি বললেন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আজকের ঠান্ডাটা অন্যান্য দিনের তুলনায় অত্যাধিক বেশি। গায়ে এত মোটা চাদর থাকা সত্ত্বেও একেবারে যেন ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাহলে আর বলছি কি, এই সন্ধ্যার সময়ই একেবারে বুঝি মধ্যরাতে ঠান্ডা পড়ে গিয়েছে। পার্থদা, এরকম আবহাওয়ায় ভূতের গল্প একেবারে ঠিক এই শোনায় সোহাগা বিষয়। আমি প্রথম দিকে অনেক ভূতের গল্প লিখেছি ঠিকই, কিন্তু সব ভূতের গল্প যে নিছক গল্পের জন্য লিখেছি তা কিন্তু একেবারেই নয়। এমন কিছু কিছু কাহিনী রয়েছে যা আমার সাথে সরাসরি বাস্তবে ঘটেছে, এবং পরবর্তীকালে সেটাই আমি গল্পের আকারে তুলে ধরেছি। আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছেন যে এই লেখালেখির কারণে আমাকে বছরের বিভিন্ন সময় বিভিন্ন মরশুমে নানান জায়গায় যেতে হতো। এক জেলা থেকে অন্য আরেক জেলা, এক রাজ্য থেকে ভিন্ন রাজ্য পর্যন্ত গিয়েছি বহুবার। আসলে লেখালেখির খাতিরেই এভাবে ঘুরে বেড়াতে হতো। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে কোনো এক নির্দিষ্ট জায়গায় বসে দীর্ঘদিন লেখালেখি করা যায় না। লেখালেখির সাথে ভ্রমণের এক অদ্ভুত সংযোগ রয়েছে। আপনি যত বিভিন্ন জায়গায় গিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করবেন, ততই আপনার লেখালেখির হাত ভালো হবে। নানা রকম চমকপ্রদ প্লট আসবে মাথায়। বহুদিন ধরে আমার একটা ইচ্ছে ছিল, যা হলো বেশ কয়েকটা দিনের জন্য সম্পূর্ণ অচেনা অজানা জায়গায় যাব, এবং এমন একটি জায়গায় যাব যেখানে কোনো নদী রয়েছে। সারা রাত নদীর জলে ভাসবো নৌকায় করে। চাঁদনি রাতে নদীতে ভাসমান নৌকার উপর বসে চারপাশের প্রতি নজর রাখবো এবং খোলা কাগজের পাতায় লিখবো সেই বিচিত্র অভিজ্ঞতার কথা। আমার বয়স তখন বড়ই অল্প। সেই সময় এখনকার মতন এমন মুঠোফোনের প্রচলন ছিল না। এখন যেমন ইন্টারনেট অন করে যে কোনো লোকেশন চেক করা সম্ভব, তখন এই সুবিধা ছিল না। তাই বহু খোঁজ খবর করার পর অবশেষে এমন একটা জায়গার সন্ধান পেলাম যেখানে টাকা পয়সা দিলে মোটামুটি একরকম ব্যবস্থা করে নেওয়া যাবে। সেবারের ভ্রমণ যাত্রায় আমার সঙ্গী হলো ছাত্র জীবনের এক বন্ধু। তার নাম সায়ন্তন মজুমদার।
আমার তাতে কোনো অসুবিধা ছিল না, বরং ভালোই হলো। প্রত্যেকবার তো একাই যাই, এবার যদি সায়ন্তন আমার সঙ্গ নেয় তাহলে আর অসুবিধেই বা কোথায়। দুই বন্ধু মিলে নিজেদের সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়ে দুগ্গা দুগ্গা বলে রওনা হলাম জলঙ্গি নদীর উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা যে নদীতে রাত কাটাবো বলে সিদ্ধান্ত নিয়েছি তা হলো জলঙ্গি। আমাদের বাড়ি থেকে জলঙ্গির দূরত্ব ছিল বেশ অনেকটাই। অনেক সকাল সকাল বের হয়েও নির্দিষ্ট স্থানে যখন নামলাম তখন প্রায় সূর্যদেব মাথার উপরে ঢলে পড়েছে। দুপুরের খাওয়া দাওয়া আমরা ট্রেনেই সেরেছিলাম। সায়ন্তন স্টেশনে নেমে চারপাশের প্রতি নজর বুলিয়ে আমাকে উদ্দেশ্য করেই বলল, কি ভাইয়া, এ যে দেখি একেবারে পাণ্ডব বর্জিত এলাকা। হ্যাঁ, স্টেশনের যেমন করুণ বেহাল দশা, চারপাশের অবস্থাও ঠিক সেরকমই। কোনো মানুষের দেখা নেই, অথচ সন্ধ্যা নামতেও বেশি সময় বাকি নেই। হ্যাঁ, চলো তাড়াতাড়ি পা চালানো যাক। ওইখানে একটা গুমটি মতন ছোট্ট চায়ের দোকান দেখা যাচ্ছে, ওখানে গিয়ে বরং জিজ্ঞাসা করি জলঙ্গির ঘাট কোন দিকে পড়বে। সায়ন্তন যে খুব একটা ভুল কিছু বলেছিল তা মোটেই নয়। সত্যি স্টেশনটা একেবারেই প্রত্যন্ত। স্টেশন বলতে কেবলমাত্র একটা টিনের ছাউনি বিশিষ্ট জায়গা। রেল লাইনের দুই ধারে গুল্ম লতা পাতার ঝোপ, আর কি যেন এক নাম না জানা বেগুনি রঙের ছোট ছোট ফুল বিশিষ্ট হাত দুই তিনেক লম্বা গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। মৃদুমন্দ শীতল বাতাসে বারবার দুলে উঠছে সেই বেগুনি ফুলগুলো। এক অদ্ভুত বুনো গন্ধ আবৃত করে রয়েছে সমগ্র জায়গাটাকে। ট্রেন থেকে সেই স্টেশনে নেমেছি কেবলমাত্র আমরা দুজনই। যে কাঁচা মাটির চওড়া রাস্তাটা আঁকা বাঁকা ভাবে ময়াল সাপের মতো এগিয়ে গিয়েছে সামনের দিকে, সেই রাস্তা ধরেই খানিকটা আসতেই আমাদের নজরে পড়ল একটা ছোট্ট গুমটি মতন চায়ের দোকান। দোকানের সামনে এসে দাঁড়াতেই দেখলাম দোকানদার কোনো সস্তার নেশা করে একখানি বেতের মোড়ার উপর বসে বসে রীতিমতো ঢুলছে। মাথার কাঁচা পাকা চুল অবিনষ্ট এলোমেলো, দুই চোখ জবা ফুলের মতো টকটকে গাঢ় লাল, খালি গা, কোমরে জড়ানো লুঙ্গি। আমাদের দেখে তার যেন নেশার চটকা খানিকটা কাটলো। সে গামছা দিয়ে মুখ মুছেই বলল, রে বাবু, বলেন কি দেব আপনাদের? দোকানদার মুখ খুলতেই একটা অদ্ভুত বাজে গন্ধ আমাদের নাকে এসে ঝাপটা মারল। বুঝতে পারলাম দোকানদার দেশি মদের নেশায় আসক্ত। সায়ন্তন বিকৃত স্বরেই প্রশ্ন করল, না দাদা, আমাদের কোনো কিছু দরকার নেই। আপনি বলতে পারবেন জলঙ্গির ঘাট কোন দিকে গেলে পড়বে? হ্যাঁ বাবু, কেন পারবো না, এ হলো মোদের জন্মস্থান। এই তল্লাটের সমস্ত কিছুই একেবারে নখদর্পণে। আপনারা ঠিক রাস্তা ধরে হাঁটছেন, বুঝলেন? বেশিক্ষণের পথ নয়, মিনিট 15-20 হয়তো হাঁটতে লাগবে। সোজা যান, জলঙ্গির ঘাট পেয়ে যাবেন। যান যান। আচ্ছা বেশ, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ দাদা। দোকানদারকে ধন্যবাদ জানিয়ে আমরা দুই বন্ধু নিজেদের ব্যাগপত্র টানতে টানতে সেই চায়ের দোকানকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে এলাম। কিন্তু তখনও দোকানদার মদের ঘোরে কি সব যেন বলেই চলেছে। একবারের জন্য আমার কানে এলো সে যেন আমাদের বারণ করছে সন্ধ্যার পর ওই নদীর কাছাকাছি থাকতে। কতটা কানে ঠিক শুনলাম তা নিয়ে মনের মধ্যে যথেষ্ট সংশয় ছিল। তাছাড়া একজন মদ্যপ ব্যক্তির জ্ঞান আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য বলেও মনে হলো না। দুই বন্ধু মিলে নিজেদের মধ্যে গল্প গুজব করতে করতে হাঁটতে লাগলাম। কমলা রঙের গোলাকার সূর্যটা ততক্ষণে ঢলে পড়েছে পশ্চিম দিগন্তের বুকে। মাছ পাতার ফাঁক ফোকর দিয়ে তীর্যকভাবে নেমে এসেছে লালচে গোধূলির আলো। নদী থেকে উঠে আসা শীতল ঝোড়ো বাতাসের দাপটে বুঝতে পারছিলাম হাঁটতে হাঁটতে জলঙ্গির খুব কাছে এসেই উপস্থিত হয়েছি। বুক ভরে লম্বা নিঃশ্বাস নিচ্ছিলাম। শহরের বুক থেকে এরকম বিশুদ্ধ মুক্ত বাতাসের সন্ধান পাওয়া দুষ্কর। জলঙ্গির ধারে এসে দাঁড়াতেই দেখলাম একটা নৌকো আমাদের জন্য ঘাটে অপেক্ষা করছে। আমি আর সায়ন্তন উঠে বসলাম নৌকার উপর। মাঝি আমাদের নদী পার করে দিতে উদ্যত হলো। জলঙ্গি বিশাল বড় না হলেও খুব একটা ছোটখাটো নদীও নয়।
নদীর এপার থেকে ওপারে যেতে সময় লাগলো বেশ খানিকক্ষণ। ততক্ষণে দিবালোকের সবটুকু আলো ফুরিয়ে গিয়ে মায়াবিনী নারী রঙে থাকা কালো ফিনফিনে মখমলের কাপড়ের মতো নেমে এসেছে পাতলা অন্ধকারের আস্তরণ। জলের বুকে ছলাৎ ছলাৎ শব্দ তুলে দাঁড় বেয়ে মাঝি আমাদের এনে উপস্থিত করলো এ প্রান্তে। ঘাটে নৌকো থামতেই আমাদের দিকে এগিয়ে এলো একজন মাঝবয়স্ক ভদ্রলোক। ভদ্রলোক নিজের পরিচয় দিয়েই বলল, এই নমস্কার নমস্কার, আসুন বাবু। আমার নাম শুক্লাল। আমি আপনাদের এখানে থাকার জন্য সব কিছু ব্যবস্থা করে রেখেছি। আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা এখানে নিজেদের মতো করে থাকতে পারবেন। ধন্যবাদ শুক্লাল বাবু। শুক্লাল বাবুর সাথে আমরা দুজনে গিয়ে এসে থমকে দাঁড়ালাম একটি বড় বাড়ির সামনে। বাড়িটাকে দেখতে অনেকটা ইংরেজ আমলের তৈরি বাগান বাড়ির মতন। মাটি থেকে কয়েক হাত উঁচুতে সম্পূর্ণ কাঠের পাটাতনের উপর দাঁড়িয়ে থাকা বাড়িটার দেওয়ালগুলো কাঠের। বাইরে থেকে দাঁড়িয়ে আসন্ন সন্ধ্যার অন্ধকারে বাড়িটাকে দেখে আমাদের বেশ পছন্দই হলো। শুক্লালবাবু ভীষণ ভালো মানুষ। বাড়ির মধ্যে বিদ্যুতের ব্যবস্থা না থাকলেও আমাদের বিশেষ খুব একটা অসুবিধা হলো না, কারণ শহরের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনযাত্রা থেকে কয়েকটা দিনের জন্য ছুটি নিতেই আমরা এমন এক জনমানব শূন্য নদীর প্রান্তরে থাকার সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং এরকম ছোটোখাটো নানান ব্যাপার যে আসবেই, তেমনটাই অত্যন্ত স্বাভাবিক। রাতের বেলায় খেতে বসে শুক্লাল বাবুর উদ্দেশ্যেই আমি বললাম, তা শুক্লাল বাবু, ঘাটের মধ্যে নৌকো বাঁধা আছে তো? আমরা কিন্তু সারা রাত জলঙ্গি নদীতে ভেসে থাকবো। কাল ভোর হবার আগে নৌকা ঘাটে বেঁধে পুনরায় উঠে আসবো এই বাড়িতে। মোমবাতির আলোতে স্পষ্ট দেখলাম আমার এই কথা শুনে শুক্লাল বাবু রীতিমতো যেন চমকে উঠলেন। মুহূর্তের মধ্যে তার চোখ মুখের অভিব্যক্তি বদলে গেল শতগুণ। ভদ্রলোককে দেখে আমার মনে হলো তিনি আমার কথা শুনে ভীষণ রকমেরই ঘাবড়ে গিয়েছেন। নিজের কানে শোনা কথাগুলো নিজেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। বেশ খানিকটা সময় ওরকমভাবেই আমাদের দিকে ফেল ফেলিয়ে তাকিয়ে থেকে তিনি এবার একটা শুকনো ঢোক গিলেই বললেন, এই কি বলছেন বাবু? এই রাতের বেলায় জলঙ্গি নদীতে ভেসে থাকবেন সারা রাত? না 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 না, তা কিছুতেই হয় না। আপনারা জানেন না এই পরিকল্পনা আসলে কতটা বিপজ্জনক। আমি আপনাদের বারণ করছি, দয়া করে ও কাজের কথা বলেও ভাবতে যাবেন না। শুক্লাল বাবুর কথা শুনে আমার মাথাটা দপ করে গরম হয়ে গেল। খাবার ফেলে রেখে শটান উঠে দাঁড়িয়ে আমি মেজাজের সাথেই বললাম, এইসবের আবার মানে কি? আমি তো এখানে আসার আগে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিলাম যে আমরা সারা রাত নদীর বুকে নৌকা নিয়েই থাকবো। না বাবু, আপনি আমার কথা বিশ্বাস করেন? আমি কিন্তু সেরকমটা জানতাম না। আমি শুধুমাত্র জানতাম আপনারা এখানে আসছেন এই কয়েকটা দিন প্রকৃতির মাঝে থেকে সময় কাটাতে। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা রাতের বেলা দয়া করে ওই নদীর দিকে ভুলেও যাবেন না, তাহলে কিন্তু আপনাদের কপালে চরম বিপদ ঘনিয়ে আসবে। কেন শুক্লালবাবু, আপনি এত নিশ্চয়তার সাথে একথা বলছেন কি করে যে আমাদের কপালে চরম বিপদ ঘনিয়ে আসবে রাতের বেলায় জলঙ্গি নদীতে গেলে? সায়ন্তনের প্রশ্ন শুনে কেমন যেন ঘাবড়ে গেল শুক্লাল বাবু। তিনি একেবারেই আশা করেননি তাকে এই প্রশ্ন করা হতে পারে বলে। খানিকটা সময় আমতা আমতা করে কোনো ক্রমেই বললেন, আসলে আসলে বাবু, আপনারা তো শহরের মানুষ, তাই বুঝতে পারছেন না। আমাদের এরকম গ্রাম বাংলায় বিভিন্ন সাপখোপ সহ বিষাক্ত কীটপতঙ্গের উপদ্রব শুরু হয় রাতের অন্ধকারে। এই সময় জলঙ্গি নদীর দিকে যাওয়া মানে স্বেচ্ছায় বিপদকে আহ্বান জানানো। তাই জন্যেই আপনাদের আগে থেকে সাবধান করছিলাম। ধন্যবাদ বিপদের কথা ভেবে আমাদেরকে সতর্ক করার জন্য, কিন্তু আমরা আজ ওই নদীতে যাবই। কিন্তু বাবু, আপনারা যে নদীতে যাবেন, মাঝি পাবেন কোথায়? কে নৌকার দাঁড় বাইবে? রাতের অন্ধকারে এখানকার কোনো স্থানীয় মানুষ ওই নদীর দিকে যাবে না। আর প্রয়োজন নেই, আমার সঙ্গে আমার বন্ধু সায়ন্তন রয়েছে। সায়ন্তন নৌকার দাঁড় বাইবে। আশা করি এবার আর আপনার কোনো আপত্তি নেই। আমাদের খাওয়া হয়ে গেছে, আপনি জায়গাটাকে পরিষ্কার করুন। আমরা খানিকটা সময় বিশ্রাম নিয়েই রওনা হব। শেষের কথাগুলো আমি বেশ ধমকে সুরেই বললাম। দেখলাম ধমকে কাজ হলো, আর মুখে টু শব্দটি অবধিও করলেন না শুক্লাল বাবু। তবে তার মুখটা কেমন যেন অশনি আশঙ্কায় এতটুকু হয়ে গেল। গোমট গরমের দিনে আকাশ জুড়ে মেঘ করলে ঠিক যেরকম দেখতে লাগে,
আমার মনে হলো তার মুখমণ্ডল জুড়ে ঠিক সেরকমই যেন দুশ্চিন্তার মেঘ জমতে আরম্ভ করেছে। খানিকটা সময় বিশ্রাম নিয়ে দুই বন্ধু মিলে নিজেদের যাবতীয় জিনিসপত্র সঙ্গে করে নিয়ে এগিয়ে এলাম জলঙ্গি নদী ঘাটের উদ্দেশ্যে। সেখানে একটি নৌকা বাঁধা ছিল, তার উপর প্রয়োজনীয় সমস্ত মালপত্র নামিয়ে রাখলাম। আকাশের বুকে উপর থালার মতো মস্ত বড় গোল চাঁদ উঠেছে। চাঁদের স্বচ্ছ রূপালী যোচনায় উদ্ভাসিত হয়ে গিয়েছে সমগ্র বিশ্ব চরাচর। জলঙ্গি নদীর জল একেবারে গলিত রূপোর মতো সুন্দর দেখতে লাগছে। নদীর দুই পারে দাঁড়িয়ে থাকা মস্ত বড় বড় গগনচুম্বী মহিরুহের কনকনে শীতল বাতাসের সাথে তালে তাল মিলিয়ে এক অদ্ভুত লয়ে কেঁপে কেঁপে উঠছে বারবার। সায়ন্তন অপলক দৃষ্টিতে চারপাশের দিকে বেশ কিছুটা সময় তাকিয়ে থেকে প্রশংসার সুরেই বলল, হ্যাঁ সত্যি ভাইয়া, তোমার তারিফ করতেই হয়। তোমার পছন্দ আছে মানতে হবে। হ্যাঁ, বেছে বেছে একটা জায়গা বের করেছো বটে। আহা, মনে হচ্ছে যেন এই পৃথিবীতে সাক্ষাৎ স্বর্গ নেমে এসেছে। এরকম চন্দ্রালোকিত রাতে নদীর বুকে ভেসে থাকা সাক্ষাৎ সৌভাগ্যের বিষয়। এত সুন্দর সুযোগ কখনই ঘরে বসে থেকে নষ্ট করা উচিত নয়। হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যতক্ষণ বলবে আমি ততক্ষণ দাঁড় বইব। আমার কোনো অসুবিধা হবে না। তুমি তোমার মনের মতন করে চারপাশটা উপলব্ধি করো, এই অপার প্রাকৃতিক সৌন্দর্য, এই মনোরম আবহাওয়ায় থাকো এবং নিজের গল্পের রসদ খোঁজো। ব্যাস, তাহলেই হবে। সত্যি সায়ন্তনের মতো বন্ধু পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার। নৌকার মধ্যে উঠে বসতেই সায়ন্তন দাঁড় বাইতে আরম্ভ করলো। নদীর বুকে ছোট্ট নৌকাটা ভাসতে লাগলো ধীরে ধীরে। ঘাট থেকে আমরা এগিয়ে এলাম নদীর মাঝ বরাবর। ক্রমশ ঝাপসা হয়ে এলো দুই পার। আকাশের বুকে অগণিত অভ্রের কণার মতন শত সহস্র নক্ষত্রের দল শত আলোকবর্ষ দূর হতে মিটমিট করে জ্বলছিল। নদীবক্ষের দুই পাশে পাতলা কুয়াশার আস্তরণ নামতে শুরু করেছে ইতিমধ্যেই। জলঙ্গি নদীর কনকনে ঠান্ডা শীতল জলে হাত ডোবালে একেবারে যেন হাত কেটে নেয়। আমাদের নৌকাটা কয়েকবার দুলে নদীর মাঝখানে একটা জায়গায় থামলো। চোখের ইশারায় আমি সায়ন্তনকে দাঁড় বাইতে বারণ করলাম। এখানে খানিকটা সময় বরং বেঁচে থাকা যাক। সে কি অপূর্ব দৃশ্য! সে দৃশ্যের তুলনা করার ক্ষমতা আমার লেখনী শক্তিতেও নেই। পরনে থাকা পাঞ্জাবির পকেট থেকে বের করে আনলাম সিগারেটের প্যাকেট। গায়ের কালো কম্বলটা আরো ভালোভাবে চাপা দিয়েই বসলাম। দুটো সিগারেট বের করে একটা বাড়িয়ে দিলাম বন্ধু সায়ন্তনের দিকে এবং অপরটা নিলাম নিজে। ফস শব্দে দেশলাইকাটি জ্বালিয়ে তাতে আগুন ধরিয়ে লম্বা লম্বা টান দিতে লাগলাম। আর মনে গুনগুন করে কি যেন একটা গানের লাইন গাইতে আরম্ভ করেছিলাম। ঠিক এমন সময় সায়ন্তন বলে উঠল, ভাই, ওখানে ওটা কি? জলের মধ্যে থেকে দেখো কেমন মাথা উঁচু করে উঠে এসেছে। সায়ন্তনের কথায় আমার গান থামল। তার অঙ্গুলি নির্দেশ অনুযায়ী সামনের দিকে তাকাতেই দেখলাম নদীর টলটলো কালো জলের ভেতর থেকে সত্যি কিছু একটা উঠে এসেছে। চাঁদের উপলি জোছনা আলো তার গায়ে পড়ে যেন পিছলে যাচ্ছে। তবে প্রাণীটা যে আসলে কি তা বোঝা যাচ্ছে না সঠিকভাবে। কেবলমাত্র দেহের সামান্য কিছুটা অংশ জলের উপরই ভাগে, বাদ বাকি সমস্তটাই নিচে। তবে চোখ দুটো ভারী আশ্চর্য রকমের উজ্জ্বল এবং গাঢ় সবুজ। একভাবে সে বুঝি তাকিয়ে আছে আমাদের ছোট্ট নৌকাটার দিকেই। হাতে ধরে থাকা সিগারেটের সবটুকু ছাই ছেড়ে ফেলে সায়ন্তনের দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, আরে ও কিছু না, নিশ্চয়ই কোনো জলজ প্রাণী হবে, যেমন ধরো ওই ভোঁদর কিংবা শুশুক জাতীয় প্রাণী। জলঙ্গি নদীর কালো কুচকুচে জল থেকে সামান্য কিছুটা উঠে থাকা মুখটা আমাদের দিকে খানিকক্ষণ চেয়ে থেকে আবার নিজেই হুশ করে জলে ডুবে গেল। আমরা মনোযোগ সহকারে ধূমপান করছিলাম। সিগারেটের ধূসর ধোঁয়া ক্রমশ মিলিয়ে যাচ্ছিল কালো মহাশূন্যের গর্ভে। নদীর ঠিক মাঝ বরাবর আমাদের নৌকাটা ভেসেছিল। হঠাৎ করে কিসে যেন একটা ধাক্কা খেয়ে খানিকটা ঝাঁকুনি দিয়ে দুলে উঠল। আচমকা ঝাঁকুনির কারণে সায়ন্তনের হাত থেকে জলঙ্গির জলে খসে পড়ল সিগারেটটা। সায়ন্তন বিস্ময়ের সাথেই প্রশ্ন করল, কি হলো বলো দেখি ভাইয়া,
নৌকা হঠাৎ করে এরকম তুলে উঠলো কেন? আরে বুঝতে পারলেন না ভাই, নিশ্চয়ই কোনো জলজ প্রাণীর সাথে ধাক্কা লেগেছে, আর তাই জন্যই আমাদের নৌকাটা দুলে উঠেছে। ও বিষয় নিয়ে অত ভাবনা চিন্তা করার কিছু নেই, বরং মন দিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ। আমার মুখের কথা মুখের মধ্যেই আটকে গেল, তার সমাপ্ত করতে পারলাম না, কারণ আমি ততক্ষণে নদীর কালো কুচকুচে জলের বুকে যা দৃশ্য দেখেছি তাতে একেবারে আমার বাকরুদ্ধ অবস্থা। আমার দৃষ্টি অনুসরণ করে জলের দিকে তাকাতেই সায়ন্তনও রীতিমতো চমকে গেল। একটানা দীর্ঘ অনেকটা সময় অন্ধকারে থাকার কারণে আমাদের চোখ সয়ে এসেছিল, আর তাতেই আমরা দুজন স্পষ্ট দেখলাম জলঙ্গি নদীর জলে কালো কালো কিছু ছায়ামূর্তি ভেসে ভেসে সাঁতার কাটছে। নদীর জলের খুব গভীরে নয়, হয়তো নৌকা থেকে কয়েক হাত নিচেই তাদের অবস্থান। তবে যেটা দেখে সবচেয়ে অবাক হতে হয় তা হলো ওগুলো মোটেও শুশুক অথবা ভোঁদর জাতীয় প্রাণী নয়, ওদের দেখতে একেবারে হুবাহু মানুষের মতন। হ্যাঁ, আপনারা বিশ্বাস করুন আমার কথা, আমি এত বছর পরেও সে রাতের কথা সামান্যতম ভুলতে পারিনি। নৌকায় বসে আমরা পরিষ্কার দেখলাম জলঙ্গি নদীর জলে ডুব সাঁতার কাটছে কতগুলো কালো কালো ছায়ামূর্তি, যাদের দেখলে মানুষ বলেই ধারণা হয়। দুহাত দিয়ে ভালোভাবে চোখ তুলে নিলাম, তারপর পুনরায় তাকালাম জলের দিকে। তখন আর কাউকেই দেখতে পেলাম না, সব কিছু একেবারে আবার আগের মতন স্বাভাবিক, কোথাও কিছু নেই। কল কল শব্দে কেবলমাত্র প্রবাহিত হচ্ছে অফুরন্ত জলরাশি। সায়ন্তনকে বললাম, চলো ভাই, এবার বরং সামনের দিকে এগোনো যাক। হ্যাঁ তাই চলো, এখানে আর এক জায়গায় বসে থাকতে ভালো লাগছে না। আমার কথা শুনে সায়ন্তন পুনরায় নৌকা নিয়ে এগিয়ে চলল সামনের দিকে। নৌকার পিছনে বসে থাকতে থাকতে আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমায় জানান দিচ্ছিল যে আমাদের ঠিক পিছনে জলঙ্গি নদীর জল থেকে মাঝে মধ্যেই কারা যেন মুখ তুলে আমাদের দিকে তাকিয়ে আবার ডুবে যাচ্ছে। হ্যাঁ, আমি একবার আর চোখে পিছন পানে ফের তাদের ওই গাঢ় সবুজ চোখ লক্ষ্য করেছি। সংখ্যায় তারা অনেক, কিন্তু যতবার আচমকা পেছন ফিরেছি ততবারই দেখেছি কোথাও কেউ নেই। এই সমস্ত কিছুই যেন আমার মনের ভুল। মাঝে মধ্যে নদীর জলের বুকে এদিক ওদিক থেকে উঠে আসছে একাধিক বুদবুদ। আরো বেশ কিছুটা সামনের দিকে এগিয়ে আসার পর নৌকা থামলো। শস্য শব্দে প্রবাহিত জোরালো বাতাসের দাপটে আমাদের মাথার চুল এলোমেলো হয়ে যাচ্ছে। এরপর ঘটল সেই অবিস্মরণীয় ভয়ানক হাড় হিম করা ঘটনা, যার জন্য আমরা দুজনেই কেউই সামান্যতম প্রস্তুত ছিলাম না। আজ বুঝতে পারি কেন সেদিন শুক্লাল বাবু আমাদের অমন করে আপত্তি জানিয়েছিলেন রাতের বেলায় নদীর কাছাকাছি আসতে। আজ ভাবি যদি সেদিন তার কথাটা মেনে নিতাম তাহলে হয়তো আর ওই অভিশপ্ত রাত আমাদের জীবনে আসতো না। আমরা দুই বন্ধু দেখলাম জলঙ্কি নদীর জল কোনো অজানা মন্ত্র বলে দুই ভাগে ভাগ হয়ে যেতে শুরু করেছে। নদীর গর্ভের মাঝে কেমন যেন এক সুড়ঙ্গের সৃষ্টি হয়েছে, যে সুড়ঙ্গের ভেতর চাপ চাপ জমাট বাঁধা অন্ধকার ছাড়া আর কিছুই নেই। খানিকক্ষণ পর সেই সুড়ঙ্গ থেকে নদীর জলের অতল হতে উঠে এলো এক রহস্যময়ী নারী। আপনারা আমার কথা কতখানি বিশ্বাস করবেন তা আমি জানি না, কিন্তু সেদিন সত্যি এ ঘটনা ঘটেছিল। নদীর জল থেকে উঠে আসা সেই নারীকে আমরা চাঁদনি রাতের স্নিগ্ধ আলোয় দেখলাম নিখুঁতভাবে। সে রহস্যময় রমণীর বাহ্যিক রূপ, তার মাথার লম্বা লম্বা চুলগুলো বিষাক্ত সাপের মতন লেপ্টে রয়েছে শরীর জুড়ে। দু চোখের অবস্থা বড়ই শোচনীয়, চোখ যেন একেবারে ঢুকে গিয়েছে অক্ষি কোটরের ভিতর, আর সেই কালো কুচকুচে কোটর থেকেই ধকধক করে আগুনের মতো জ্বলছে সবুজ আলো রেখা। গায়ের চামড়া মৃত মানুষের মতো ধবধবে সাদা। দীর্ঘদিন ধরে সে যেন ডুবে রয়েছে জলঙ্গি নদীর জলে। সে কারণেই তার শরীরের চামড়ার উপর সৃষ্টি হয়েছে শ্যাওলার পুরু আস্তরণ। মাথার চুল থেকে কয়েক ফোঁটা জলজ শামুক নেমে আসছে তার মুখ বেয়ে। হাতছানি দিয়ে সে আমাদের তার কাছে নৌকা নিয়ে যেতে বলল। আমরা ততক্ষণে পুরোপুরি জড় পদার্থের মতো হয়ে গিয়েছি। কথা বলা তো বহুদূর, সামান্য হাত পা নাড়ানোর ক্ষমতাটুকুও পর্যন্ত আমাদের মধ্যে অবশিষ্ট নেই। আমরা উভয়ই পরিষ্কার বুঝতে পারছিলাম যে এই রমণী আর যাই হোক না কেন কখনই কোনো জীবিত মানুষ হতে পারে না। সে আসলে এক
অতিলৌকিক প্রাণী, যার সংজ্ঞা আমাদের ভাষায় নেই। তার ওই দুই চোখের চাহনিতে কেমন যেন একটা ঘোর লাগানো ভাব রয়েছে। তার সবুজ চোখের দিকে একবার যে মানুষ তাকায়, সে ব্যক্তি আস্তে আস্তে নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে। সে কারণেই তো সায়ন্তন বিনা বাক্য ব্যয়ে দাঁড়বে নৌকা নিয়ে এগিয়ে চলল তার দিকে। আমি বুঝতে পারলাম সাংঘাতিক কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু তাকে নিষেধও করতে পারলাম না। আমার গলা দিয়ে একটা শব্দও বের হলো না। সেই মায়াবিনীর মায়া জালে আবদ্ধ হয়ে আমরা এগিয়ে চললাম তারই দিকে। কোনো কথা না বলে সে জল থেকে ধীরে ধীরে উঠে এলো আমাদের নৌকায়। আমার নাকে সে ঝাঁপটা মারলো একটা অদ্ভুত বাজে গন্ধ। দীর্ঘদিন ধরে কোনো মৃতদেহ জলের মধ্যে চুবিয়ে রাখা হলে ঠিক যেরকম পচনশীল গন্ধ নির্গত হতে পারে, এই গন্ধ খানিকটা সেই রকমই। এক টানা এতক্ষণ পর্যন্ত গল্প বলে এবার সামান্য সময় বিরতির জন্য থামলেন পার্থবাবু। ক্লাব ঘরের মধ্যে উপস্থিত প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে তার বলা গল্প শুনছিল। কেউ মুখে কোনো শব্দ করেনি। সকলের চোখ মুখ জুড়ে এক গভীর বিস্ময়ের ছাপ বিদ্যমান। শীতটা সত্যি আজ একেবারে মাত্রাতিরিক্ত পড়েছে। গায়ে মোটা মোটা সোয়েটার থাকা সত্ত্বেও সেরকম কাজ হচ্ছে না। এক হাতের তালুতে অন্য আরেক হাতের তালু ঘষতে ঘষতে সমীরণবাবু পাড়ার ছেলে হরেনকে বললেন, এই হরেন, যা তো পাশের চায়ের দোকান থেকে একটু গরম চা নিয়ে আয়। চা ছাড়া চলছে না। শীতের চোটে যেন একেবারে হাত পা জমে যাচ্ছে। একটু ধোয়া ওঠা গরম চা, সাথে সিগারেট না হলে এভাবে বসে থাকা দূরতায়। সে আমি যেতে পারি, কিন্তু আমি ফিরে আসার আগে গল্প শুরু করে দেওয়া যাবে না কিন্তু। হ্যাঁ, এর আগের বার তোমরা আমায় চা আনতে পাঠিয়ে নিজেদের মতন করে গল্প শুরু করে দিয়েছিলে। তা করলে কিন্তু এবার চলবে না। হ্যাঁ, হরেনের অভিযোগ শুনে হো হো করে হেসে উঠল ক্লাব ঘরের অধিকাংশ সদস্য। হাসি থামিয়ে পার্থবাবু বললেন, না না হরেন, তুমি নিশ্চিন্তে যাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আর গল্প আরম্ভ করব না। সমীরণবাবু বুক পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে তা বাড়িয়ে দিলেন হরেনের দিকে। হরেন টাকাটা নিয়ে বাইরে বেরিয়ে গেল। ক্লাব ঘরের মধ্যে জ্বলতে থাকা হলদেটে বৈদ্যুতিক বাতি সঠিকভাবে আলো ছড়িয়ে দিতে পারেনি। ফলে ক্লাব ঘরের বিভিন্ন অংশে আলো আধারের মায়াজাল রচিত হয়েছে। বেশিক্ষণ সময় লাগল না হরেনের চা নিয়ে আসতে। মাত্র স্বল্প কিছুটা সময়ের মধ্যেই সে একটা বড় থালায় করে সকলের জন্য মাটির ভাঁড়ে উষ্ণ ধুমায়িত গরম চা নিয়ে এসে হাজির হলো। পার্থবাবু বের করলেন সিগারেটের প্যাকেট। চা পানের পর্ব সমাপ্ত হওয়ার পর পুনরায় শুরু হলো গল্প পাঠ। নৌকার এক প্রান্তে আমি এবং আমার বন্ধু সায়ন্তন বসে থাকলেও অপরদিকে বসলো জল থেকে উঠে আসা সেই রহস্যময়ী মায়াবিনী নারী। সেই নারীকে মায়াবিনী বলছি তার প্রধান কারণ তার চোখের দৃষ্টি অতীব উজ্জ্বল, অথচ ঘোলাটে দুই চোখের দিকে তাকিয়ে আমরা কেমন যেন সম্মোহিত হয়ে পড়েছিলাম। আমাদের মনের মধ্যে তাকে ঘিরে অনেক কৌতূহল, অনেক প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠলেও মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। জলঙ্গির কালো জলে ছলাৎ ছলাৎ শব্দ তুলে দাঁড় বাইতে আরম্ভ করলো সায়ন্তন। নদীর দুই পারে থাকা বাদাবনের ঝোপ থেকে ডেকে উঠল একদল শেয়াল। শেয়ালের সেই রক্ত জল করা সমবেত হুঙ্কার ধ্বনিতে আমাদের গায়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠল। চাঁদের রূপলি জোছনা আলো চাল ধোয়া জলের মতো নেমে এসে ছড়িয়ে পড়েছে সমগ্র অঞ্চল জুড়ে। এই পূর্ণিমার রাত যেন আর পাঁচটা সাধারণ কোনো রাত নয়, সে রাত মায়াবী। বারবার থেকে থেকে আমাদের চোখ চলে যাচ্ছিল নৌকার মধ্যে বসে থাকা সেই রমণীর দিকে। তার মাথার লম্বা লকলকের চুলের কিছু কিছু বাতাসে উঠতে আরম্ভ করেছে। পরনে থাকা চপচপে ভিজে শাড়ি একেবারে আঁটো হয়ে বসে আছে অঙ্গের সাথে। চাঁদের আলো যেন সরাসরি পিছলে যাচ্ছে তার শরীরে প্রতিফলিত হয়ে। সেই মায়াবী রমণী আমাদের দিকে তাকিয়ে বাঁকা হাসি হাসলো। আমার বুকের ভেতরটা ধড়াস করে লাফিয়ে উঠল, কারণ ওই হাসির মধ্যে একটা অত্যন্ত বাজে বিশ্রী ইঙ্গিত মিশেছিল।
বিনা ধাতব তারে হাত ছোঁয়ানোর পর যেরকম ঝংকারের সৃষ্টি হয়, সেরকম গলায় দুর্বোধ্য অজানা কোনো ভাষায় টেনে টেনে কি যেন একটা গাইতে আরম্ভ করলো সে। তার সেই গানের শব্দ আমাদের কানে এসে পৌঁছানো মাত্রই নেশার ঘোরটা বুঝি আরও বেড়ে গেল কয়েক গুণ। মস্তিষ্কের মধ্যে কেমন যেন সব কিছু তালগোল পাকিয়ে গেল, মাথা ঝিমঝিম করতে লাগলো। বুঝতে পারলাম মায়াবিনীর মায়ায় ডুবে যাচ্ছি ক্রমশ। আমরা বিলক্ষণ বুঝতে পারছি যেটা হচ্ছে সেটা একেবারেই সঠিক নয়, কিন্তু তা প্রতিরোধ করার সাধ্য আমার কিংবা সায়ন্তন আমাদের কারোর মধ্যেই নেই। আমাদের নৌকা উদ্দেশ্যহীনভাবে ভেসে চলেছে নদীর বুকে। কখন যেন দাঁড় বাইতে ভুলে গিয়েছে সায়ন্তন। আমিও বিহবলভাবে নেশাগ্রস্তের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছি সেই মায়াবিনীর দিকে। আচমকা এমন সময় সজোরে একটা গুঁতো খেয়ে সমস্ত ঘোর কাটল। শরীরে যাবতীয় শক্তি একত্রিত করে সায়ন্তন কোনো রকমে ভীত কণ্ঠেই ভাঙা ভাঙা গলায় বলল, ভাই ওগুলো কি? ওগুলো কি উঠে এসেছে জলের নিচে থেকে? চমকে উঠলাম আমি। মনে হলো যেন মাথার মধ্যে গোটা আকাশটা ভেঙে পড়ছে এক লহমায়। কারণ নদীর জলে ভাসমান যে প্রাণীটাকে আমরা খানিকক্ষণ আগে দেখেছিলাম এবং যাকে দেখে ভেবেছিলাম সেটা শুশুক কিংবা মদর জাতীয় কিছু একটা হবে, আমার সেই ধারণা যে আসলে কতখানি ভুল ছিল তা হাতে নাতে প্রমাণিত হয়ে গেল। আমাদের নৌকা থেকে মাত্র কয়েক গজ ব্যবধানে জলের বুক থেকে উঠে এসেছে কম করে 5 থেকে 7টি মানুষের মাথা। হ্যাঁ, আপনারা বিশ্বাস করুন, সে রাতে নিজের চোখে যা কিছু দেখেছিলাম তাতে মনে হচ্ছিল এই সমস্ত কিছু ভুল, তা বাস্তবে কখনোই ঘটতে পারে না। কিন্তু সমস্তটাই বাস্তবে ঘটেছিল পরপর। আমাদের নৌকা থেকে মাত্র কয়েক গজ দূরের জল হতে মুখ বের করছে নারী পুরুষ মিলিয়ে মোটামুটি 7 থেকে 8টি মাথা। তাদের মাথার চুল সাপের মতো লেপ্টে আছে মুখমণ্ডল জুড়ে, মুখের অধিকাংশই ঢেকে আছে চুলের আচ্ছাদনে। তাদের চোখ বলতে কিছুই নেই, চোখের জায়গায় রয়েছে শুধুই কালো কালো গর্ত, যে গর্ত হতে অনবরত বেরিয়ে আসছে জলের ধারা। একটা বিশ্রী পচা গন্ধে আমাদের বমি উঠে আসার জোগাড় হলো। সায়ন্তন হড়হড় করে বমি করে ফেললো নদীর জলে। তারপর সে চিৎকার করে উঠল, কারণ শুধুমাত্র কয়েকটা মাথা যে কেবল জল থেকে মুখ তুলে আমাদের দিকে তাকিয়েছে তা নয়, গোটা নদী জুড়ে অসংখ্য অগণিত মানুষের লাশ ভেসে আছে। হ্যাঁ, মৃতদেহগুলির মধ্যে নারী পুরুষ উভয়ই রয়েছে। অনন্ত মহাশূন্যের দিকে তাকিয়ে প্রতিটা মৃতদেহ ভেসে রয়েছে জলের উপর। পুকুরের জলে মাছ মরে ভেসে থাকতে দেখেছি, কিন্তু কখনো এইভাবে নদীর জলে এত মানুষকে একসাথে মৃত অবস্থায় আগে কখনো দেখিনি, কিংবা কোনোদিন যে দেখবো তা ঘৃণা করেও ভাবিনি। সে রাত আমাদের কাছে ভয়ানক বিভীষিকাময়, দুঃস্বপ্নের চেয়ে কোনো অংশে কম ছিল না। বুকের হৃদযন্ত্র এতটাই নিজের গতি বাড়িয়ে দিয়েছিল যে মনে হচ্ছিল সেটা যেন এক লাফে গলার কাছে উঠে আসবে। ভীষণ ভয়ে আমি সায়ন্তনের হাত চেপে ধরলাম, তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে চাপা স্বরে বললাম, সায়ন্তন, এইসব এইসব কি হচ্ছে বলো দেখি সায়ন্তন। এই সমস্ত ঘটনার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারছি না। একটা শুকনো ঢোক গিলে নীরস গলায় থমথমে ভাবেই সায়ন্তন বলল, সত্যি কথা বলতে আমার মাথার মধ্যে কিছুই ঢুকছে না। নিজের চোখে দেখা দৃশ্যগুলো নিজেই বিশ্বাস করতে বড় কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে জানো যে আজ আমাদের এই নদীতে রাতের অন্ধকারে না আসাটাই বোধহয় উচিত ছিল। তুমি লক্ষ্য করেছিলে কিনা জানি না, কিন্তু আমি খেয়াল করেছিলাম চায়ের দোকানদার নেশার ঘোরেও বলছিল রাতের বেলায় নদীর কাছাকাছি না যেতে। তারপর শুক্লাল বাবু আমাদের অত করে সাবধান করলেন, বারবার পই পই করে নিষেধ করেছিলেন রাতের বেলায় নদীর পাড়ে না আসতে। তখন আমরা তার কোনো কথাই শুনিনি। এখন মনে হচ্ছে তার বলা কথাগুলো শুনলে একেবারে আমাদেরই লাভ হতো। নিজেদের অজান্তেই আমরা নিজেদের কোনো বড়সড় বিপদ ডেকে এনেছি। কিন্তু এবার কি হবে? এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার উপায় কি?
ভয়ের চোটে আমার বুক শুকিয়ে যাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। বেশ বুঝতে পারছি এরা কেউই জীবিত মানুষ নয়। হ্যাঁ, রক্তে মাংসে গড়া জীবিত মানুষের পক্ষে কখনোই এইভাবে রাতের অন্ধকারে নদীর জলে ভেসে থাকা সম্ভব না। তাছাড়া আমাদের চোখের সামনে ওই মায়াবিনী জলের তলা থেকে সুড়ঙ্গ বেয়ে উঠে এসেছে নৌকায়। আজ বোধহয় আমাদের দুই বন্ধুর অকাল মৃত্যু নিশ্চিত ভাই। কেউ বাঁচাতে পারবে না আমাদের এই সমূহ বিপদের হাত থেকে। কেউ বাঁচাতে পারবে না। আহা, এত সহজে হাল ছেড়ে দিও না বন্ধু। বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। এইভাবে ভেঙে পড়লে বিপদের মোকাবিলা করা যাবে না কিছুতেই। কিন্তু আমরা কি আদেও এই বিপদের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারবো? সে ক্ষমতা আমাদের মধ্যে নেই, কারণ এখানে উপস্থিত প্রত্যেকে প্রেতলোকের বাসিন্দা। আর এত প্রেতের সাথে দুইজন জীবিত মানুষ কিছুতেই মোকাবিলা করতে পারে না, কিছুতেই না। সায়ন্তনের বলা কথাটা ভাবতেই আমার ঘাড়ে লোম খুব খাড়া হয়ে গেল। সায়ন্তন সত্যি খুব একটা ভুল কিছু বলেনি। নদীর জলে যে সমস্ত কায়াহীন ছায়া ভেসে রয়েছে তারা প্রত্যেকেই প্রেত। আমাদের নৌকায় বসে থাকা মায়াবিনীও প্রেত লোকেরই কোনো এক অতৃপ্ত আত্মা। কথাটা ভাবতেই হঠাৎ করে চোখ চলে গেল মায়াবিনীর দিকে। দেখলাম মায়াবিনী আমার দিকে তাকিয়ে আগের মতোই সে কদর্য ভাব মেশানো বাঁকা হাসি হাসছে। তার চোখের চাহনি বলে দিচ্ছে সে আমার মনের কথা পড়তে পেরেছে। মুহূর্তের মধ্যেই তার দিক থেকে চোখ সরিয়ে নিলাম। জলঙ্গি নদীর দুই পার ততক্ষণে ঢেকে গিয়েছে সাদা কুয়াশার আস্তরণে। আমাদের মনে হলো এই কুয়াশার প্রাচীর যেন অন্য কোনো এক জগতের দ্বার উন্মোচন করেছে। আমরা আমাদের চেনা জানা পরিচিত পৃথিবী থেকে পৃথক হয়ে গিয়েছি সম্পূর্ণভাবে। মায়াবিনী আবার সুর করে টেনে টেনে সেই গান গাইতে লাগলো। মাথার মধ্যে ঝিমঝিমে ভাবটা ফিরে এলো নতুন উদ্যমে। মদ্যপ ব্যক্তির মতো ঘোর লাগা অবস্থায় বসে বসে ঝিমুতে শুরু করেছি। ঠিক এমন সময় ঘটলো সে ভয়ানক ঘটনা, যা আমি আজ এতগুলো বছর পরেও বলতে পারিনি, আর হয়তো কোনো দিনও বলতে পারবো না। যতদিন বেঁচে থাকবো ততদিন তা আমার স্মৃতিতে এক অভিশপ্ত কালো ইতিহাস হিসেবে থেকে যাবে। সে ঘটনার কথা মনে পড়লে সারা শরীর ঘামে ভিজে যায়, আর ঘুম আসতে চায় না কিছুতেই। দম যেন একেবারে বন্ধ হয়ে আসে, দু চোখের কথা জুড়ে অন্ধকার নেমে আসে। ফের আবার থামলেন পার্থবাবু। তার চোখ মুখের মধ্যে স্পষ্ট সেই বিভীষিকাময় ঘটনার আতঙ্ক ফুটে উঠল, যা দেখে সহজেই আন্দাজ করা যায় অতীতের স্মৃতি রোমন্থন করতে গিয়ে সে ঘটনার সমকালীন পরিবেশে তিনি ফিরে গিয়েছেন। আর তাই জন্য তার মধ্যে ফের নতুন করে ওই পুরনো ভয়ের সঞ্চার ঘটেছে। সমীরণবাবু বুঝলেন এখন ভদ্রলোকের কিছুটা সময়ের জন্য একটু বিরতি নেওয়া প্রয়োজন। তাই তিনি সিগারেটের প্যাকেট থেকে দুটো সিগারেট তুলে একটা নিজে নিয়ে অপরটা বাড়িয়ে দিলেন পার্থবাবুর দিকে। সিগারেট দেখে মুখে কিঞ্চিত হাসির আভা ফুটল পার্থবাবুর। জ্বলন্ত সিগারেটে লম্বা লম্বা টান দিতে লাগলেন তারা উভয়। ইতিমধ্যেই ক্লাবঘরের বাইরের রাস্তা একেবারে শুনশান হয়ে গিয়েছে। ঠান্ডা কনকনে শীতের রাত হওয়ার কারণে কোনো মানুষই আর ঘরের বাইরে বের হয়নি। রাস্তার মধ্যে দু একটা কুকুর মাঝে মধ্যে ছোটাছুটি করছে, তাদের চিৎকার কানে আসছে। হাতের ছোট হয়ে আসা প্রায় নিভু নিভু অবশিষ্ট সিগারেটের ফিল্টারটা তিনি ছুঁড়ে ফেলে দিলেন বাইরের দিকে। তারপর একটা লম্বা শ্বাস নিয়ে বলতে আরম্ভ করলেন ঘটনার পরবর্তী বিবরণ। নদীর জলে ভেসে থাকা সমস্ত মৃতদেহ সহসা মৃগী রোগীর মতন কাঁপতে আরম্ভ করলো থরথর করে। কাঁপতে কাঁপতে তারা চিৎকার করতে লাগলো প্রাণপণ জুড়ে। তবে আমরা তাদের ভাষা বুঝতে পারলাম না। শুধুমাত্র যে বুঝতে পারলাম না তাই নয়, সেরকম খটোমটো সুরেলা ভাষায় আগে যে কখনো কোনোদিনও শুনেছি বলে তাও ঠাহর করতে পারলাম না। মনে হলো যেন তারা প্রত্যেকে বুঝি ত্রাহি ত্রাহি চিৎকার করতে আরম্ভ করেছে এবং তিলে তিলে একটু একটু করে তাদের গ্রাস করছে জলঙ্গি নদীর বিশাল বড় বড় আগ্রাসী ঢেউ।
ক্রমশ জলের তলায় তলিয়ে যাচ্ছে তাদের সেই চিৎকার চেঁচামেচির কণ্ঠস্বর। একে একে ডুবে যাচ্ছে প্রত্যেকটা ছায়ামূর্তি। নৌকার মধ্যে বসে থাকা মায়াবিনী ততক্ষণ খিলখিল করে হাসতে আরম্ভ করেছে। তার সেই হাসি সাক্ষাৎ পিশাচিনী সুলভ। বর্তমানে এখন তাকে ঠিক যেরকম দেখতে লাগছে তার রূপ ভাষায় বর্ণনা করার ক্ষমতা আমার নেই। যে মেয়েকে দেখে সাক্ষাৎ স্বর্গের অপ্সরা বলে মনে হয়েছিল, তাকেই এখন নরকের কোনো এক পিশাচি বলেই ধারণা হয়। তার মাথার প্রতিটা চুল যেন এক একটা বিষাক্ত বিষধর সাপের বাচ্চা, যারা বিষ দাঁত বের করে নিজেদের মধ্যে ছবল দেবার ভঙ্গি করছে। মায়াবিনীর দুই চোখে মণি বলে আর কিছুই নেই, বরং সেখানে বুঝি দুটুকরো জ্বলন্ত কাঠ কয়লা রেখে দিয়েছে কেউ। নাকের জায়গাটায় একটা লম্বা গর্ত, দেহের চামড়া একেবারে ফ্যাকাশে, যেন হাড়ের কাঠামোর উপর মাংস নয়, শুধুমাত্র সেই পাতলা চামড়া জড়ানো রয়েছে। ঠোঁটের দুই পাশ থেকে বেরিয়ে এসেছে দুটো বড় বড় বাঁকানো সদন্ত। ভিজে কালো শাড়ি এখনো লেপ্টে রয়েছে তার অঙ্গে। তার সেই ভয়ানক রূপ দেখে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। বুঝতে পারছিলাম আর এত উত্তেজনা, এত ভয় শরীর সহ্য করতে পারছে না। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা জ্ঞান হারিয়ে ফেলবো। সায়ন্তনের দিকে তাকিয়ে চোখের ইশারা করে তাকে বললাম নৌকাটা যত তাড়াতাড়ি সম্ভব পাড়ের দিকে নিয়ে যেতে। হ্যাঁ, বাঁচার শেষ চেষ্টাটুকু আমাদের করতেই হবে। সায়ন্তন আমার কথা মতোই দাঁড় বাইতে আরম্ভ করলো, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে। নদীর এমন জায়গায় আমরা রয়েছি যে সেখান থেকে কোনো দিক নির্ণয় করাই যাচ্ছে না। গোটা জায়গাটায় কুয়াশা ঘিরে রয়েছে। বুঝতে পারলাম ওই মায়াবনীর মায়াজাল। এই জাল কাটিয়ে বাইরে যাওয়া বড়ই দুঃসাধ্য বিষয়। সায়ন্তন দাঁড় বেয়ে আপ্রাণ চেষ্টা চালালো নৌকা পাড়ের কাছে নিয়ে যাওয়ার, কিন্তু আরও যেন বেশি বেশি করেই আমরা গভীরভাবে প্রবেশ করলাম কুয়াশার সাম্রাজ্যে। সায়ন্তন মুখের কাছে দুহাত নিয়ে গিয়ে উচ্চ কণ্ঠে চিৎকার করে সাহায্যের কথা বলল, কিন্তু হায়, আমাদের সাহায্য করার জন্য কেউই এগিয়ে এলো না। অবশ্য আসবেই বা কি করে? সেই নদী ঘাটে আমরা যে সম্পূর্ণ একলা একাকী, সেখানে আমরা ছাড়া আর জীবিত মানুষ বলতে কেউই নেই। একদল প্রেতের মাঝে আটকা পড়েছি আমরা। আজ আর আমাদের নিস্তার নেই এত সহজে। জলের মধ্যে ডুবে যেতে থাকা সমস্ত মৃত প্রেতের দল জড়িয়ে ধরলো আমাদের নৌকাটাকে। তাদের হাতের ধারালো নখ গেঁথে যেতে লাগলো নৌকার পাটাতনে। বুঝতে পারলাম এরা এবার আমাদের প্রাণ নেবে, আর কিছুই করার নেই। জলের বুক থেকে একটা লম্বা কালো কুচকুচে হাত উঠে এসে সায়ন্তনের হাত থেকে কেড়ে নিল দাঁড়খানা। তারপর সেটা বট করে ভেঙে ছুঁড়ে ফেললো বহু দূরে। আমরা দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপতে লাগলাম। মনে হলো কেউ যেন আমাদের শরীরে এক বালতি বরফ গলা জল ছুঁড়ে দিয়েছে, আর সে কারণেই এত ঠান্ডা লাগছে। মায়াবিনী ততক্ষণে নৌকার অপর প্রান্তে উঠে দাঁড়িয়েছে, তবে আকারে ও আকৃতিতে সে এখন আরো বেশ কিছুটা বড়ই বলা চলে। 3 মানুষ সমান লম্বা হয়ে ঈষৎ ঝুঁকে পড়েছে আমাদের দিকেই। থালার মতো গোলাকার চাঁদ ঢেকে গেছে তার মাথার আড়ালে। শেষবারের মতন আপনজনের মুখ মনে করার চেষ্টা করলাম। পিশাচিনীর হাতে মৃত্যুবরণ করার জন্য দু চোখ বন্ধ করতেই যাব, ঠিক এমন সময় চোখে বলল কুয়াশার আস্তরণ ভেদ করে একটা আগুনের ফুলকি জ্বলে উঠেছে। এরপরই একটা চিৎকার ভেসে এলো সেদিক থেকে। বাবু, এই যে এদিকে আসেন। এই যে আলো দেখাচ্ছি, এদিকে আসেন। আমি শুকলাল, আমি এসেছি আপনাদের কাছে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ও বাবু! মুহূর্তের মধ্যে মৃত্যু ভয় কোথায় দূরে চলে গেল। বুকের মাঝে একটু আশার আলো জন্ম নিল। শুক্লাল বাবুকে দেখতে না পেলেও ভদ্রলোকের কণ্ঠস্বর আমাদের পরিচিত। তাছাড়া তার হাতে যে একটা মশাল রয়েছে, এবং সেই মশালের আলোই মাঝ নদীতেও কুয়াশার আবরণ ভেদ করে এসে পৌঁছেছে,
সেটা আমরা বিলক্ষণ দেখতে পাচ্ছি। আমি আর এক মুহূর্ত না ভেবে বন্ধু সায়ন্তনের হাত ধরে ঝাঁপ মারলাম সোজা নদীর কনকনে শীতল জলে, কারণ আমাদের নৌকাটা ততক্ষণে প্রেতেদের কবলে চলে গিয়েছে পুরোপুরি ভাবে। ঈশ্বরের নাম নিয়ে জলেতে সাঁতার কাটতে আরম্ভ করলাম সেই আলোর উৎস অনুসরণ করে। ওদিক থেকে চিৎকার ফের কানে এলো আমাদের। আসেন আসেন বাবু আসেন, এই যে এইখানে আমি দাঁড়িয়ে রয়েছি। আপনারা আমার হাতের আলো দেখতে পাচ্ছেন তো? আর খানিকটা এইটুকু লড়াই আপনাদের করতেই হবে। আসেন বাবু আসেন আসেন। ততক্ষণে আমাদের উভয়েরই অবস্থা হয়ে উঠেছে বড়ই শোচনীয়। একে অত ভয় উত্তেজনা সব মিলিয়ে স্নায়ুতন্ত্র শিথিল হয়ে পড়েছিল। তার উপর আবার নদীর ঠান্ডা জলে রাতের বেলায় সাঁতার কাটা। সায়ন্তন আর পারছিল না, সে হাবুডুবু খাটছিল। বুঝতে পারছিলাম তার শরীর আর একেবারেই সঙ্গ দিচ্ছে না, কিন্তু আমি তাকে ফেলে রেখে এগিয়ে যেতে পারি না। বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরতে হলেও একসাথে মরবই পণ করেছি। আমার সাথে এখানে বেড়াতে এসে আমি কিছুতেই সায়ন্তনের হাত ছেড়ে দিতে পারবো না। সায়ন্তনের যদি ভালো মন্দ কিছু একটা ঘটে যায় তাহলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। যতদিন বেঁচে থাকবো ততদিন আমাকে কুঁড়ে কুঁড়ে খাবে এই অপরাধ বোধ। সুতরাং এই যুদ্ধে যদি জয়ী হই তাহলে একসাথেই হব। সায়ন্তনের এক হাত আমি শক্ত করে চেপে ধরে অন্য হাতের সাহায্যে কোনো রকমে এগিয়ে চললাম সাঁতার কেটে। পিছন থেকে পিশাচের দল আসছে কিনা তা দেখার বিন্দু মাত্র ভুরুক্ষেপ নেই। ততক্ষণে মরিয়া হয়ে ধেয়ে চলেছি পাড়ের প্রাণে। সে যে বেঁচে থাকার কি আপ্রাণ প্রচেষ্টা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সেরকম অভিজ্ঞতা যেন কারোর সাথে না ঘটে, কখনোই যেন না ঘটে এই প্রার্থনাই করি। মশালের আলো একটা গাছের ডালের সাথে বেঁধে শুক্লালবাবু হাত বাড়িয়ে দিলেন আমাদের দিকে। সায়ন্তনকে এগিয়ে দিয়ে আমি উঠে এলাম পাড়ে, কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারলাম না। জ্ঞান হারিয়ে কাটা কলা গাছের মতো লটিয়ে পড়লাম। সায়ন্তন মাটির উপরে শুয়ে জ্ঞান হারিয়েছে। অনেকটা জল চলে গেছে আমাদের পেটে। দু চোখের পাতা জুড়ে ঘনিয়ে এলো আধার। এর থেকে বেশি কিছু সেই মুহূর্ত আর উপলব্ধি করতে পারলাম না। গল্প বলা থামালেন পার্থবাবু। তার বুক ঠেলে উঠে এলো একটা দীর্ঘশ্বাস। সমীরণবাবু অধিক উত্তেজনার সাথে শেষ অংশটুকু বলার জন্য অনুরোধ করতেই যাচ্ছিলেন, কিন্তু তার পূর্বে তিনি নিজে থেকেই বলতে আরম্ভ করলেন। আমাদের জ্ঞান ফিরেছিল পরের দিন বেশ বেলার দিকে। শুক্লাল বাবু আমাদের পেট থেকে জল বের করে ঘরে নিয়ে এসে সেবা শুশ্রূষা করেছিলেন। সেই রাতে শুক্লাল বাবু যদি মশাল হাতে নিয়ে ওই নদীর ঘাটে না উপস্থিত হতেন তাহলে আমাদের বাঁচার বিন্দুমাত্র আশঙ্কা ছিল না। হাত জোর করে তার কাছে ক্ষমা চেয়েছিলাম তার সতর্কবাণী না শোনার জন্য, এবং তাকে ধন্যবাদ জানিয়েছিলাম আমাদের প্রাণ বাঁচানোর জন্য। পরের দিন তার মুখ থেকে শুনেছিলাম ঘটনাটা আসলে কি। জলঙ্গি নদীতে বছর 10 আগে নাকি ভয়ানক রকমের বান হয়েছিল। নদীর বিপুল জলরাশিতে প্লাবিত হয়ে গিয়েছিল দুই পাড়ের বিস্তীর্ণ অঞ্চল। লোকালয় থেকে বহু মানুষ চিরকালের মতো তলিয়ে গিয়েছিল জলঙ্গি নদীর গর্ভে। তাদের অতৃপ্ত আত্মারা মৃত্যুর এত বছর পরেও মুক্তি পায়নি। আজও চাঁদনি রাতে তারা জেগে ওঠে এবং ওই অভিশপ্ত নদীতে ফিরে আসে 10 বছর আগের সেই রাতে। শুক্লাল বাবুর কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম সেই প্রেতের দল আসলে কারা ছিল। তাদের দুর্বোধ্য অজানা ভাষা বুঝতে না পারলেও তারা কি কারণে ওইভাবে ত্রাহি ত্রাহি চিৎকার করছিল তাও মাথায় ঢুকলো। এরপর আর ওই অভিশপ্ত নদীর ধারে থাকার বাসনা মন থেকে উড়ে গিয়েছিল পুরোপুরিভাবে। আমি আর সায়ন্তন ক্লান্ত শরীর নিয়ে সেদিনই ফিরে এসেছিলাম শহরে। ঢের শিক্ষা হয়েছিল অজানা অপরিচিত নদীর ধারে থেকে রাত্রিবাস করা। সে রাতের ঘটনা আমরা কখনো কোনোদিনও ভুলতে পারিনি। সে অভিশপ্ত রাতের সাক্ষী হয়ে রয়ে গিয়েছি আমরা দুই বন্ধু। এই ঘটনার বছর 5 পর একবার খোঁজ নিয়ে জেনেছিলাম জলঙ্গির কথা।
তবে ঈশ্বরের অশেষ কৃপায় সেই নদী একেবারে স্বাভাবিক হয়ে গিয়েছিল ততদিনে। শুক্লাল বাবুর সাথে মাঝে মধ্যে যোগাযোগ রাখতাম। তিনি আমাদের জানিয়েছিলেন ভগবানের কৃপায় জলঙ্গি নদীর বুক থেকে সমস্ত প্রেতের দল চলে গিয়েছে, অথবা তারা হয়তো পুনর্জন্ম লাভ করেছে। ঠিক যেভাবে মৃত্যুর পর তারা আশ্রয় নিয়েছিল জলঙ্গির বুকে, ঠিক তেমনই ভাবে তারা বিলীন হয়েছে। শুক্লাল বাবুর মুখ থেকে এই সংবাদ শুনে আমাদের থেকে বেশি খুশি আর কেউই হয়নি। আজকের গল্প তাহলে এই পর্যন্তই। এবার তাহলে ওটা যাক। কথা বলা শেষ হতেই বেঞ্চ থেকে উঠে হাঁটতে আরম্ভ করলেন পার্থবাবু। সমীরণবাবুও তার পিছু নিলেন। ক্লাব ঘরের প্রতিটা সদস্য তখনও মন্ত্রমুগ্ধের মতো বসে রয়েছে। পার্থবাবুর বলা আজকের এই গল্পটা যে উপস্থিত প্রত্যেকের মনে দাগ কেটে গিয়েছে সেই বিষয়ে বিন্দুমাত্র কোনো সংশয় নেই। কনকনে শীতের রাতে বেশিক্ষণ বাইরে থাকা উচিত হবে না বুঝে ক্লাব ঘরের দরজায় তালা ঝুলিয়ে সকলে হাঁটতে আরম্ভ করলো যে যার বাড়ির উদ্দেশ্যে।